প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের জন্য আরো একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের কোষ ও এর গঠন অধ্যায়ের ক্রোমোজোম অংশটা নিয়ে। এই ক্রোমোজোম অংশটা অনেক একটু জটিল টপিক, বুঝতে পারলে অনেক ইজি লাগবে, তবে খুব যে কঠিন এমনটাও না, পড়া তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তো ক্রোমোজোম সম্পর্কে বলার আসে আগে আমরা দেখি ক্রোমোজোম শব্দটা কি। ক্রোমো মানে হচ্ছে কি রং, আর সোম শব্দটা আসছে সোমা থেকে, যার শব্দটা থেকে দেহ। তাহলে ক্রোমোজোম শব্দটা হচ্ছে কি রঞ্জিত দেহ। ক্রোমোজোম শব্দটা হচ্ছে কি রঞ্জিত দেহ। এখন রঞ্জিত দেহ বলতে এমনটা না যে সেটার আগে থেকেই রং ধারণ করা থাকে। আমরা সবাই জানি যে কোষের ভিতরে নিউক্লিয়াস যখন বিশ্রামরত অবস্থায় থাকে, এই বিশ্রামরত অবস্থায় কোষের ভিতরে অসংখ্য এরকম নিউক্লিয়াসের মধ্যে আমরা কি পাই, এরকম কতগুলা সুতার মতো অংশ দেখতে পাই। এই সুতার মতো অংশগুলোকে আমরা কি বলি, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকাগুলো যখন কোষ বিভাজন পর্যায়ে প্রবেশ করে, তখন আমাদের ক্রোমাটিন জালিকাগুলো আস্তে আস্তে খাটো এবং কুণ্ডলিত হওয়া শুরু করে। তখন তাদেরকে স্পষ্টভাবে দেখার জন্য আমরা যখন বাইরে থেকে রং করি, এই রং ধারণ করে যে অঙ্গাণুটা তাকে বলতেছি আমরা ক্রোমোজোম। তাহলে দেখো, এর একটা বিশেষ ক্ষমতা হচ্ছে তার অনুলিপন ক্ষমতা সম্পন্ন। কোন অনুলিপন? অর্থাৎ নিজেদের বংশবিদ্যার বিস্তার নিজেরাই করতে পারে। এবং এরা কি দ্বারা গঠিত? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। তাহলে আমরা কি বললাম, প্রথমটা হচ্ছে কি রং ধারণকারী, দুই নাম্বার নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? প্রোটিন। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, এই যে অঙ্গাণুগুলা বিশেষ করে বংশগতিতে ভূমিকা রাখে। কোথায়? বংশগতিতে ভূমিকা রাখে। যেমন তারা কি করে, মিউটেশন ঘটায়, প্রকরণ ঘটায়। এই কয়েকটা বৈশিষ্ট্যকে আমরা যদি মনে রাখি, এগুলো মনে রাখার পরে আমরা আরামসে আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য লিখে রাখতে হবে, সেটা হচ্ছে অনুলিপন ক্ষমতা সম্পন্ন। অনুলিপন ক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, অনুলিপন ক্ষমতা সম্পন্ন। এই চারটা বৈশিষ্ট্যের কথা বলে আমরা সংজ্ঞাটাকে আরামসে লিখতে পারবো। দেখো, কোষস্থ নিউক্লিয়াসে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী এবং নিউক্লিয় প্রোটিন, মানে কি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত যৌগটাকে আমরা বলতেছি নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় উপাদান, যেমন মিউটেশন, প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে, তাকেই বলতেছি আমরা ক্রোমোজোম। তাহলে আমরা আবার প্রথম থেকে আসতেছি, ক্রোমোজোম কাকে বলে? যে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় উপাদান এবং এরা মিউটেশন, প্রকরণ এবং প্রভৃতি কাজে ভূমিকা পালন করে, তাদেরকেই বলতেছি আমরা কি ক্রোমোজোম। এখন এইটা একটা ক্রোমোজোমের ছবি, বাট আমরা ক্রোমোজোম সম্পর্কে পরে আরো ভৌত গঠন যখন বলবো তখন এগুলো সবগুলো সম্পর্কে বলবো, যেটা কোনটা টেলোমিয়ার, কোনটা ডিএনএ, কোনটা সেন্ট্রোমিয়ার, ডিএনএ লং আর্ম, শর্ট আর্ম কি, এগুলো আমরা একটু পরে বুঝতেছি। ঠিক আছে, তাহলে বলো এখান পর্যন্ত বোঝার ক্লিয়ার? এরপরে আসি আমরা ক্রোমোজোম, পরের স্লাইডটা যদি দেখি, ক্রোমোজোমের আবিষ্কার এবং নামকরণ। ঠিক আছে, ক্রোমোজোমের আবিষ্কার এবং নামকরণ। এই ক্রোমোজোম কে আবিষ্কার করলেন? তো এখানে দেখো, তোমাদের কিছু লাইন লিখে রাখছি, তোমাদের বই অনেক বেশি লেখা থাকলো, আর এটাকে শর্টকাট করার ট্রাই করছি। ঠিক আছে, এখন দেখো লেখা আছে আমাদের স্টার্স বার্জার নামক একজন বিজ্ঞানী, অনেকে বার্জার বলে, অনেকে বার্গার বলে, তোমরা বার্গারও বলতে পারো, বার্জারও বলতে পারো, নো প্রবলেম। তিনি সর্বপ্রথম কোষ বিভাজনের সময় সুতার মতো কতগুলা অংশ লক্ষ্য করেন। ঠিক আছে, তিনি সর্বপ্রথম কোষ বিভাজনের সময় সুতার মতো কতগুলা গঠন লক্ষ্য করেন। পরবর্তীতে কার্ল নাগেনি, ঠিক আছে, আবার নাগিনী ভাইবো না, কার্ল নাগেনি, এই কার্ল নাগেনি সর্বপ্রথম আমাদের নিউক্লিয়াসের ক্রোমোজোম প্রত্যক্ষ করেন, কিন্তু তিনি তখনও শিওর না। এরপরে ওয়াল্টার ফ্লেমিং এদের নামকরণ করেন, এই সুতার মতো অংশগুলোর নামকরণ করেন কি ক্রোমাটিন। পরবর্তীতে আমাদের দুইজন বিজ্ঞানী যারা কিনা শাটন এবং বোভেরি, তারা কি বলছে, বংশগতির বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসেবে তারা এই যে সুতার মতো অংশগুলোকে কি করেন, ধারণা করেন যে এরা এই যে বংশগতিতে ভূমিকা পালন করে। তারা এমসিকিউতে প্রশ্ন আসে যে ক্রোমোজোম বংশগতির ধারক এবং বাহক বর্ণনা করেন কে, তখন তো শাটন এবং বোভেরি। এবং এই যে ডাব্লিউ ওয়েল্ডার, তিনি হচ্ছে এই সুতার মতো অংশগুলোর নামকরণ করেন কি ক্রোমোজোম। তাহলে আমরা কি বললাম, স্টার বার্জার দেখলেন সুতার মতো অংশ, এই সুতার মতো অংশগুলোকে ডাব্লিউ ওয়েল্ডার নামকরণ করলেন কি ক্রোমোজোম। এবং পরবর্তীতে দেখো
থিওফাইলাস পেইন্টার নামক একজন বিজ্ঞানী। কে? থিওফাইলাস পেইন্টার নামক একজন বিজ্ঞানী। তিনি কিনা সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। আমরা সবাই জানো যে মানুষের মধ্যে ক্রোমোজোম থাকে কয়টা? 23 জোড়া বা 46টা। এই 23 জোড়া বা 46টা ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করছে কে? থিওফাইলাস পেইন্টার। ঠিক আছে, এটুকু জানলেই যথেষ্ট। তাহলে আমরা প্রথমে বলবো, যদি বলা ক্রোমোজোম আবিষ্কার করে কে? সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন চার্লস বার্জার। নামকরণ করেন কে? ডব্লিউ ওয়েল্ডার। এবং ক্রোমোজোম যে বংশগতির ধারক এবং বাহক সেটা বলছে কে? শাটন এবং বোভেরি। এবং আমাদের মানুষের ক্রোমোজোম সংখ্যা আবিষ্কার করেন কে? থিওফাইলাস পেইন্টার। ঠিক আছে, এর বেশি কিছু করার দরকার নেই, তোমরা বই থেকে একবার রিডিং দিয়ে নিও আবিষ্কারটা। এবার আসি ক্রোমোজোমের সংখ্যা। ক্রোমোজোমের সংখ্যা বলা হচ্ছে যে প্রজাতি ভেদে ক্রোমোজোম সংখ্যা ফিক্সড। অর্থাৎ আমরা মানুষ, আমাদের মানুষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কয়টা? 46টা। আর আমাদের পৃথিবীতে যত মানুষ আছে, 800 কোটি মানুষ আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে ক্রোমোজোম সংখ্যা কত? 46টি বা 23 জোড়া। ঠিক আছে, একটা স্পেসিফিক প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা কি থাকে? ফিক্সড থাকে। ঠিক এরকম চিন্তা করলে আমরা যদি বলি গরুতে ক্রোমোজোম থাকে কয়টা? গরুতে ক্রোমোজোম থাকে 60টা। তাহলে এটা লাল গরু হোক, কালা গরু হোক আর সাদা গরু হোক, যেই গরু হোক না কেন, তার ভিতরে ক্রোমোজোম কয়টা থাকবে? 60টাই থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা বলা হচ্ছে যে প্রজাতি ভেদে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত? ক্রোমোজোম সংখ্যা হচ্ছে প্রজাতি ভেদে এখন পর্যন্ত আবিষ্কৃত ক্রোমোজোম সংখ্যা কত হইল? 2 থেকে 16টি। কয়টা? 2 থেকে 16টি। অর্থাৎ সর্বনিম্ন যে জীবটা, যার ভিতরে সর্বনিম্ন ক্রোমোজোম আছে, তার ভিতরে আছে 2টা এবং সর্বোচ্চ ক্রোমোজোম পাওয়া গেছে 16টি। ঠিক আছে, মনে রাখতে হবে। এই যে দেখো, তবে উচ্চতর শ্রেণীর জীবে সাধারণত প্রতি দেহে ক্রোমোজোম সংখ্যা থাকে কত? 2 থেকে 80টা। মেডিকেলে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সঠিক বা নিচের কোনটি সঠিক নয়। তোমাকে বলতে পারে যে উচ্চতর শ্রেণীর জীবে, উন্নত শ্রেণীর জীবে ক্রোমোজোম সংখ্যা কত মধ্যে মানে সীমাবদ্ধ থাকে? 2 থেকে 80-র মধ্যে। ঠিক আছে, এখন দেখো আমরা পড়তেছি যে পুষ্পক উদ্ভিদ সবাই জানো, আর যাদের ফুল ফল হয় তাদেরকে পুষ্পক উদ্ভিদ বলে। পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন ক্রোমোজোম পাওয়া গেছে কি? হ্যাপ্লোপেপাস গ্রাসিলিস। ঠিক আছে, এখানে পাওয়া গেছে কয়টা? 4টা। হ্যাপ্লোপেপাস গ্রাসিলিস নামক যে উদ্ভিদটা আছে, সেই উদ্ভিদের সর্বনিম্ন ক্রোমোজোম পাওয়া গেছে কয়টা? 4টা। এবং সর্বাধিক পাওয়া গেছে পোয়া লিটারোসা নামক উদ্ভিদে। কোথায়? পোয়া লিটারোসা। আর পোয়া লিটারোসা উদ্ভিদের ক্রোমোজোম পাওয়া গেছে কয়টা? আচ্ছা, আমাদের 506 থেকে 530টা। তাহলে এটা উদ্ভিদের ক্ষেত্রে বললাম। কোন উদ্ভিদ? আমাদের সপুষ্পক উদ্ভিদ বা পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন পাওয়া গেছে হ্যাপ্লোপেপাস গ্রাসিলিস, সর্বনিম্ন কয়টা ক্রোমোজোম? 2টা। আর হচ্ছে সর্বাধিক পাওয়া গেছে পোয়া লিটারোসা নামক উদ্ভিদে, যেখানে পাওয়া গেছে 506 থেকে 530টা। আর এখানে 2n বলার কারণ কি? এরা হচ্ছে কি রে? ডিপ্লয়েড। এটা ডিপ্লয়েড বলে এটাকে 2n বলছে। এখন উন না, এটা হচ্ছে ফার্ন বর্গীয় উদ্ভিদ। আছে কি? ফার্ন, বানানটা একটু ভুল হয়েছে, এটা মনে রাখবা। ফার্ন বর্গীয় উদ্ভিদে সর্বোচ্চ সংখ্যক হয়েছে ওফিওগ্লোসাম রেটিকুলাটাম, যেখানে আছে 1200টা থেকে 1260টার মধ্যে পাওয়া যায়। কারণ প্রাণীতে, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, প্রাণীতে সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা পাওয়া গেছে গোলকৃমিতে কয়টা? মাত্র 2টা। প্রাণীতে সর্বনিম্ন ক্রোমোজোম পাওয়া গেছে কোন প্রজাতিতে? আমাদের গোলকৃমি। সর্বনিম্ন কয়টা? 2টা। এবং সর্বাধিক পাওয়া গেছে ওলাকান্থা প্রজাতিতে। ওলাকান্থা নামক একটা প্রোটোজোয়া প্রজাতি আছে, এটা হচ্ছে কি? প্রোটোজোয়া। ওলাকান্থা নামক প্রোটোজোয়াতে আমাদের সর্বাধিক ক্রোমোজোম এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে কয়টা? 16টি। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এই সংখ্যাটা। এছাড়া তোমাদের বইয়ে দেখবে একটা ছক আছে, যেখানে অনেকগুলা প্রজাতির বৈজ্ঞানিক নাম এবং তাদের ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে। চাইলে পড়ে নিতে পারো, না পড়লেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটু এটা ক্লিয়ার করে নেই যে আমরা বললাম প্রজাতি ভেদে ক্রোমোজোম সংখ্যা ফিক্সড। এখন আমাদের কত আছে? 2 থেকে 16টি। এর মধ্যে সর্বনিম্ন 2টা আছে কোথায়? গোলকৃমিতে। আর সর্বোচ্চ 16টা আছে ওলাকান্থা প্রজাতির প্রোটোজোয়াতে। ঠিক আছে, আর সপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বনিম্ন আছে হ্যাপ্লোপেপাস গ্রাসিলিসের 4টা, আর সর্বোচ্চ আছে পোয়া লিটারোসা কত? 506 থেকে 530টা। আর ফার্নবর্গীয় উদ্ভিদের সর্বোচ্চ পাওয়া গেছে কয়টা? 1200টি। ওকে, এটা একটু ভালো করে মুখস্থ করে নিবা। ওকে, এবার আমরা যাচ্ছি ক্রোমোজোমের ভৌত গঠন। এটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সৃজনশীল পরীক্ষা আসতে পারে যে তোমার ক্রোমোজোমের ভৌত গঠন বর্ণনা করো। কারণ ক্রোমোজোমের ভৌত গঠন যদি আমরা বলতে যাই, তাহলে আমরা একটু পড়ালেখা করি। ঠিক আছে, হোয়াইট বোর্ডে যাই। তাহলে দেখো ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের ভৌত গঠন
ঠিক আছে। ক্রোমোজোমের ভৌত গঠনে অনেকগুলো পয়েন্ট পাবো, আমরা একটা একটা করে দেখার ট্রাই করি। এক নম্বরে পাবো ক্রোমাটিন। ক্রোমাটিন আমরা এখানে একটু লিখবো বাট পড়বো স্লাইড থেকে, ঠিক আছে। এখন দেখো ক্রোমাটিন জিনিসটা কি, ঠিক আছে। ক্রোমাটিন এখানে একটু ভালো করে দেখার ট্রাই করো। আমরা আসি প্রথমে ক্রোমা। ক্রোমা মানে হচ্ছে কি, আমরা আছে আগেই বলছি, ক্রোমা মানে হচ্ছে কি রং। ক্রোমা মানে হচ্ছে কি রং, আর থিন মানে হচ্ছে কি সুতা। তাহলে সুতা, রঞ্জিত সুতার মতো অংশগুলোকে আমরা বলছি ক্রোমাটিন। এখন নরমালি দেখো, এটা আছে আমাদের একটা নিউক্লিয়াস। এটা কি, এটা ধরো একটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস যার ভিতরে কি আছে, ক্রোমাটিন আছে। যার ভিতরে কি আছে, ক্রোমাটিন। যখন নিউক্লিয়াস কোষ বিভাজন করে না, তখন এই ক্রোমাটিন গুলা অনেক লম্বা সুতার মতো, চিকন সুতার মতো। এদেরকে খালি চোখে তো দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র অর্থাৎ তোমার মাইক্রোস্কোপের নিচেও দেখা যায় না। এদেরকে দেখতে হলে আমার কি লাগে, ইলেকট্রন মাইক্রোস্কোপ। এরপরে তখন তারা এদের মধ্যে ফসফোরাইলেশন ঘটে। এই ফসফোরাইলেশনের মাধ্যমে পানি বিয়োজন হয়। পানি বিয়োজন হয়ে এই সুতার মতো অংশগুলো, ধরো এখানে অনেক লম্বা একটা সুতা আছে, এই সুতার মতো অংশটা এবার কি পেঁচানো শুরু করে। এই পেঁচানো হয়ে তারা একটা কি করে, একটা অংশ গঠন করে, যেটার নাম হচ্ছে আমাদের ক্রোমাটিন। এই যে পেঁচানোর পরে কুণ্ডলী পাকিয়ে তারা একটা অবকাঠামো তৈরি করে, যে অবকাঠামোটার নাম হচ্ছে আমাদের ক্রোমাটিন, ঠিক আছে। কারণ এই ক্রোমাটিন গুলা দুই প্রকার, একটা আছে ইউক্রোমাটিন, আর একটা আছে কি রে, হেটারোক্রোমাটিন। ধরো আমি এখানে একটা দেখাচ্ছি যে এই সুতার মতো অংশগুলো একটা একটার সাথে কুণ্ডলী পাকানো শুরু করছে। কি কুণ্ডলী পাকানো শুরু করছে। কুণ্ডলী পাকানোর পরে এরকম করে তারা আবার বেশি করে এরকম করে কুণ্ডলী পাকানো শুরু করছে, ঠিক আছে। তো মনে রাখতে হবে যে এটা কোন পর্যায়ে, ধরো ইন্টারফেস অথবা প্রোফেজের শুরুতে, প্রোফেজ পর্যায়ে আমরা কোষ বিভাজন যখন শুরু হয়, ইন্টারফেজ আছে কি কোষ বিভাজনের পূর্বে প্রস্তুতিমূলক পর্যায়, আর তোমরা তো জানো প্রোফেজ মাইটোসিসের প্রথম ধাপ, ঠিক আছে। এখন বলছো যে ইউক্রোমাটিন কাদেরকে বলা হচ্ছে। ইউ মানে মনে রাখবা, ইউ মানে প্রকৃত বা ভালো, ইউ মানে প্রকৃত অথবা ভালো, ঠিক আছে। এখন বলো তো, একজন মহিলার পেটের ভিতরে পেঁচ আছে, যার পেটের ভিতরে বেশি পেঁচ সে ভালো, নাকি যার পেটের ভিতরে কম পেঁচ সে ভালো? অবশ্যই যার ভিতরে কম পেঁচ সে ভালো। এই জন্য বলতে ভালো বলতে গেলে কি বলে, কম কুণ্ডলিত। এবারে সংজ্ঞা লিখব যে ইন্টারফেস বা প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ কম কুণ্ডলিত, কি থাকে, কম কুণ্ডলিত, তাকে বলতেছি আমরা কি, তাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন বলে, ইউক্রোমাটিন বলে। তাকে আমরা কি বলবো, ইউক্রোমাটিন। ধরো এখানে বেশি পেঁচায় ফেলছে, আর এখানে একটু কম পেঁচ আছে, আবার এদিকে একটু বেশি পেঁচ দেওয়া হয়েছে, ঠিক আছে কিনা। তাহলে এই যে অংশটুকু যেটা কম কুণ্ডলিত, এটার নামই হচ্ছে কি ইউক্রোমাটিন। ওকে। এখন ধরো এই ইউক্রোমাটিনের কিছু বৈশিষ্ট্য তোমাকে মাথায় রাখতে হবে। ইউক্রোমাটিন কি করে, সক্রিয় ডিএনএ ধারণ করে এবং এমআরএনএ সংশ্লেষণ করে, আর এরাই মূলত বংশগতিতে কি রাখে, ভূমিকা রাখে। এবার দেখো হেটারো শব্দটা মানে হচ্ছে কি অসম বা ভালো না, ঠিক আছে। ক্রোমাটিন মানে তার সুতা, তাহলে আমরা কি লিখবো, সংখ্যাটা সেম, জাস্ট খালি ইন্টারফেস এবং প্রবেশ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ কম কুণ্ডলিত জায়গায় বলবো কি রে, বেশি কুণ্ডলিত। তাহলে কি বললাম, ইন্টারফেস ও প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমের যে অংশ, কিরে অধিক কুণ্ডলিত, কি থাকে, অধিক কুণ্ডলিত, তাকে আমরা কি বলতেছি, তাকে হেটারোক্রোমাটিন বলে। ক্রোমাটিন বলে, তাকে আমরা কি বলবো, হেটারোক্রোমাটিন।
মানে হেটারোক্রোমাটিনের ক্ষেত্রে যে কথাটা বলবো ইউক্রোমাটিনের ঠিক উল্টা, এটা হচ্ছে কি নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, সক্রিয় জায়গায় কি বলবো নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে এবং এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে না। এই দুইটা পয়েন্ট লিখবা কি যে এটা হচ্ছে কি নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে এবং এমআরএনএ সংশ্লেষণ করে না, এমআরএনএ সংশ্লেষণ করে না। তাহলে বুঝতেছো? তাহলে আমরা কি বললাম, আমাদের এখানে যে নিউক্লিয়ার রেটিকুলাম আছে এগুলা বারবার পেঁচানোর পরে পেঁচানো করে আমাদের হচ্ছে কি তৈরি করে, আমাদের ক্রোমাটিন তৈরি করে। ঠিক আছে, এখন ক্রোমাটিনের পরে যে জিনিসটা যাব সেটা হচ্ছে কি আমাদের ক্রোমাটিড। কি আসতেছি? ক্রোমাটিড। এবার দেখো ক্রোমাটিড জিনিসটা কি। ক্রোমাটিড জিনিসটা হচ্ছে এরকম, আমরা একটু আগেই বললাম এটাতে আমার নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াস এর ভিতরে আমার অসংখ্য এরকম ক্রোমাটিন জালিকা আছে। এই ক্রোমাটিন জালিকাগুলো প্রথমে কি হইলো, এরকম করে কুণ্ডলী পাকানোর পরে একটা অংশ গঠন করে, এরকম করে একটা অংশ গঠন করতেছে। এই কুণ্ডলী পাকানোর পরে যে অবস্থাটা প্রাপ্ত হয় এই অবস্থাটাকেই বলতেছি আমরা ক্রোমাটিড। তোরা একটু ভালো করে দিতে হবে, এটার বাইরে যে আমি একটা আবরণ দিই এরকম করে একটা অংশ দেখতে পাবা, এই অংশটাকেই বলতেছি আমরা কি ক্রোমাটিড। যার ক্রোমাটিডের মাঝখানে একটা অংশ আছে যেটা অরঞ্জিত থাকে, যাকে আমরা সেন্ট্রোমিয়ার বলবো। কি বলবো? এটাকে আমরা নামটা কি বলতেছি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার কি মানে বা ক্রোমোজোমের যে অরঞ্জিত অঞ্চলটা আছে এই অরঞ্জিত অঞ্চলটাকে কি বলতেছি? সেন্ট্রোমিয়ার। প্রাথমিক অবস্থায় এই সেন্ট্রোমিয়ারটা এরকম, একটা সেন্ট্রোমিয়ারের দুই সাইডে দুইটা বাহুর মতো অংশ থাকে, এরকম অংশটাকে আমরা বলি মোনাট। এখানে আমরা ক্রোমাটিড পাচ্ছি কয়টা? একটা। মানে ক্রোমাটিড পাচ্ছি কয়টা? একটা। এই জন্য এটার নাম হচ্ছে কি মোনাট। এটার নাম কি মোনাট। তাহলে কি বললাম, যখন আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম গুলো কুণ্ডলী পাকিয়ে একটা অবস্থা গঠন করে তখন প্রাথমিক অবস্থায় তারা এরকম করে একটা অংশ থাকে, এই একটা অংশকে বলতেছি আমরা কি মোনাড। যখন এটার মধ্যে রেপ্লিকেশন হয়, রেপ্লিকেশন তো তোমরা জানো কি করে, রেপ্লিকেশন। ধরো রেপ্লিকেশন যখন হইলো, এই রেপ্লিকেশনের পরে ধরো এখানে একটা ক্রোমাটিড ছিল, তারপরে এখানে রেপ্লিকেশন হলো মানে কি একটা ক্রোমাটিড থেকে দুইটা ক্রোমাটিড তৈরি, তখন এইদিকে আরেকটা ক্রোমাটিড তৈরি হলো। এই রেপ্লিকেশনের পরে আমরা এরকম দুইটা অংশ দুইটা ক্রোমাটিড পাচ্ছি, এখান থেকে এইদিকে একটা ক্রোমাটিড, এইদিকে আরেকটা কি রে ক্রোমাটিড। এইটা অবস্থাটাকে আমরা বলি ডায়াট। এটাকে বলা হয় কি ডায়াট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি ডায়াট। এবং এই একই সেন্ট্রোমিয়ার থেকে উৎপন্ন এই ক্রোমাটিড গুলোকে পরস্পরে বলা হয় কি সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ একই সেন্ট্রোমিয়ার থেকে উৎপন্ন ক্রোমাটিড গুলোকে পরস্পরে কি বলা হয়? পরস্পরে বলা হয় সিস্টার ক্রোমাটিড। কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। এটা আমরা কি বলতেছি? সিস্টার ক্রোমাটিড। ওকে, আবার যদি ধরো আমি এখানে একটা সেন্ট্রোমিয়ার রাখলাম বা একটা ক্রোমোজোম রাখলাম, তাহলে এটার সাপেক্ষে এটা সিস্টার, এটার সাপেক্ষে এটা সিস্টার, এটার সাপেক্ষে এই এটাকে বলা হবে নন সিস্টার ক্রোমাটিড। এটাকে আমরা বলবো কি নন সিস্টার ক্রোমাটিড। ওকে, তাহলে আমরা কি বললাম ক্রোমাটিড কাকে বলা হচ্ছে, এটা কোন সময় তৈরি হয় এটা মনে রাখবা, প্রোফেজ ধাপের শেষে। প্রোফেজ ধাপে, কোথায়? প্রোফেজ ধাপে ক্রোমাটিড তৈরি হয়। কেমনে ক্রোমাটিড তৈরি হলো, যে এই যে আমাদের ক্রোমোজোম গুলা কুণ্ডলী পাকিয়ে লম্বা খাটো বাহুযুক্ত একটা অংশ তৈরি করে, যাকে আমরা কি বলতেছি ক্রোমাটিড। প্রাথমিক অবস্থায় একটা থাকে, এই জন্য এটা বলে মোনাড। রেপ্লিকেশনের পরে আমাদের কয়টা ক্রোমাটিড সৃষ্টি হয়? দুইটা ক্রোমাটিড, তখন তাকে বলে ডায়াড। আর রেপ্লিকেশনের পরে যে দুইটা ক্রোমাটিড সৃষ্টি হচ্ছে তাদেরকে পরস্পরের বলা হয় সিস্টার ক্রোমাটিড। একই সেন্ট্রোমিয়ার থেকে উৎপন্ন ক্রোমাটিড দুইটাকে বলা হয় পরস্পরের সিস্টার ক্রোমাটিড, এবং দুইটা ভিন্ন সেন্ট্রোমিয়ার থেকে উৎপন্ন বা সৃষ্ট ক্রোমাটিড গুলোকে আমরা বলবো কি নন সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার? তাহলে আমরা আবার বলতেছি যে আমাদের এটার সাপেক্ষে এটা হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড, এটার সাপেক্ষে এটা হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড, বাট এটার সাপেক্ষে এটাকে বলতেছি আমরা কি নন সিস্টার ক্রোমাটিড। কেন? কারণ এ উৎপন্ন হয়েছে এই সেন্ট্রোমিয়ার থেকে, আবার এ উৎপন্ন হয়েছে এই সেন্ট্রোমিয়ার থেকে। ক্লিয়ার? এবার হলো ক্রোমাটিড শেষ। ক্রোমাটিডের পরে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি
এখানে আমরা একটা আদর্শ আঁকে ফেলছি, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার কাকে বলা হয়? সেন্ট্রোমিয়ার বলা হচ্ছে যে, ধরো আমি যখন ক্রোমোজোমকে দেখার জন্য এরপরে কালার স্প্রে করি, কি করি, এরপর আমি কালার স্প্রে করি, আমি যখন ক্রোমোজোমের উপর দেখার জন্য, ভালো করে দেখার জন্য এরপরে স্প্রে করি, তখন ক্রোমোজোম পুরো অংশটাই কি করে, আমার কালার ধারণ করে। কিন্তু তার একটা বিশেষ অঞ্চল আছে যেটা কালার ধারণ করে না, এটাকেই বলতেছি আমরা কি, সেন্ট্রোমিয়ার। তাহলে এবারে লিখবো সেন্ট্রোমিয়ার কি, ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চলকে, অরঞ্জিত অঞ্চলকে কি বলা হয়, সেন্ট্রোমিয়ার বলে, সেন্ট্রোমিয়ার বলে। ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চলকে আমরা কি বলবো, সেন্ট্রোমিয়ার বলবো। ঠিক আছে, এখন সেন্ট্রোমিয়ার একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। সেন্ট্রোমিয়ারের সংখ্যা একও হইতে পারে, এক বা একাধিক হয়। ঠিক আছে, এবং এখানে একটা কথা মনে রাখতে হবে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যে জায়গায় গঠন করে সেই জায়গায় ক্রোমোজোমটা একটা সংকীর্ণ হয়ে আসে, কি হয়ে যায়, সংকীর্ণ হয়ে আসে। আমরা একটু আগে দেখলাম না, যারা এরকম করে পেঁচানোর পরে একটা জায়গায় তারা সংকুচিত হয়ে গেছে, সংকুচিত হওয়ার পরে আবার পেঁচানো শুরু করছে, ঠিক আছে কিনা, এটাকে তো আমরা এইভাবে আবরণ দ্বারা আবৃত করি। কারণ এই সংকুচিত এরিয়াটাকে বলতেছি আমরা সেন্ট্রোমিয়ার, যার একটা নাম হচ্ছে মুখ্য কুঞ্চন। এটার একটা নাম কি, মুখ্য কুঞ্চন। এটার একটা নাম কি, মুখ্য কুঞ্চন। ঠিক আছে, তাহলে সেন্ট্রোমিয়ার আরেকটা নাম, একে মুখ্য কুঞ্চনও বলা হয়, মুখ্য কুঞ্চন ও বলে। ঠিক আছে, একে মুখ্য কুঞ্চনও বলা হয়। এবার আসি বাহু। বাহু আমরা কাকে বলবো, মাথায় রাখতে হবে, সেন্ট্রোমিয়ার থেকে যে কোনো একদিকের অংশকে আমরা কি বলবো, বাহু বলবো। এই যে সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ার থেকে যে কোনো একদিকের অংশকে আমরা কি বলবো, বাহু বলবো। কি বলবো, বাহু। তাহলে আসি, এখানে কি লিখবো, সেন্ট্রোমিয়ারের বাহু কি লিখবো, বাহু লেখার সময় আমাদের এটা লিখতে হবে কি, যে সেন্ট্রোমিয়ার হতে সেন্ট্রোমিয়ার হতে যে কোনো এক পাশের, যে কোনো পাশের ক্রোমোজোমাল অংশকে, ক্রোমোজোমাল অংশকে আমরা কি বলতেছি, অংশকে কি বলা হয়, বাহু বলে। নরমাল অবস্থায় বাহু কয়টা, দুইটা। এখান থেকে এইদিকে একটা বাহু, আর এখান থেকে এইদিকে আরেকটা বাহু। কয়টা হলো বাহু, দুইটা। আর যদি আমাদের ডায়াড গঠন করে ফেলে তখন বাহু হয়ে যাবে কয়টা, চারটা। ঠিক আছে, এবার সব কাইনেটোকোর। কাইনেটোকোর জিনিসটা কি, মাথায় রাখবো যে কাইনেটোকোর জিনিসটা আছে এরকম, যে সেন্ট্রোমিয়ারের পাশে একটা গাঠনিক অবকাঠামো আছে, এরকম কি আছে, এরকম গাঠনিক অবকাঠামো আছে। এই গাঠনিক অবকাঠামোটাকে বলতেছি আমরা কি, কাইনেটোকোর। কি বলতেছি, কাইনেটোকোর। তাহলে কি বললাম, দেখো লেখা আছে সেন্ট্রোমিয়ারের, আমরা কি বলতেছি, সেন্ট্রোমিয়ারের সাথে যে গাঠনিক অবকাঠামো আছে, তাকে আমরা কি বলতেছি, তাকে আমরা কি বলে, কাইনেটোকোর বলে। তাকে কি বলে, কাইনেটোকোর বলে। তাকে আমরা কি বলতেছি, তাকে সর্বনাশ, তাকে কাইনেটোকোর বলে। এবং এইটার কাজ কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু মাথায় রাখবা, যে স্পিন্ডল যন্ত্র আছে না, স্পিন্ডল যন্ত্রের মাইক্রোটিউবিউল এর সাথে কি থাকে, সংযুক্ত থাকে। কি থাকে, মাইক্রোটিউবিউল সংযুক্ত থাকে। তাহলে এই জায়গায় আমাদের মূলত কি সংযুক্ত থাকে, মাইক্রোটিউবিউল। আমাদের স্পিন্ডল যন্ত্র আমরা সবাই জানি, স্পিন্ডল যন্ত্র দেখতে কি রকম, এরকম একটা আছে না, মাকু আকৃতির। এই মাকু আকৃতির স্পিন্ডল যন্ত্রে যে মাইক্রোটিউবুলের সুতাগুলো আছে সেটা এই কাইনেটোকোরের সাথে সংযুক্ত থাকে, এবং তারা পরবর্তী সময় যখন কোষ বিভাজন করে, এই মাইক্রোটিউবুলগুলো দুই দিক থেকে টান দিলে এটা এই বরাবর কি হয়ে যায়, বিভাজিত হয়ে গিয়ে
অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। ধরো এরকম করে একটা অংশ আছে, এরকম করে একটা অংশ আছে, এটা হচ্ছে আমাদের ক্রোমাটিড। এখানে কাইনেটোকোর, এই কাইনেটোকোরের সাথে সুতা সংযুক্ত আছে, এই সুতা দুই দিক থেকে টান মারলো, টান মারলে এরা মাঝ বরাবর ভাগ হয়ে গিয়ে এদিকে একটা নতুন অপত্য ক্রোমোজোম, এদিকে একটা নতুন অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। ওকে, এবার দেখো ক্রোমোমিয়ার। পরে আছে কি ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ারটা আছে এরকম, যেটা শুধুমাত্র মিওসিস পর্যায়ে দেখা যায়, যে আমাদের যে ক্রোমাটিন তন্তুগুলো আছে এই তন্তুর গায়ে কতগুলো এরকম গুটি গুটি দানাদার পদার্থ পাওয়া যায়। কি পাওয়া যায়? এরকম দানাদার, তাদেরকে বলে ক্রোমোমিয়ার বলে, ক্রোমোমিয়ার বলে। এটা শুধুমাত্র কোন সময় পাওয়া যায়? মিওসিস ধাপে। কোথায়? মিওসিস এর প্যাকাইটিন উপপর্যায়ে। কোন উপপর্যায়ে? প্যাকাইটিন। কোন উপপর্যায়ে? প্যাকাইটিন উপপর্যায়ে। ঠিক আছে, এটা পাওয়া যায়। গৌণ কুঞ্চন, গৌণ কুঞ্চন, গৌণ কুঞ্চন আমরা কাকে বলবো? দেখো মুখ্য কুঞ্চন আমরা একটাকে বলছিলাম, মুখ্য কুঞ্চন কাকে বলছে? সেন্ট্রোমিয়ার। আর এটা নাম হচ্ছে কি? মুখ্য কুঞ্চন। দেখা যাচ্ছে যে এই সেন্ট্রোমিয়ার ছাড়াও ক্রোমোজোমের এটা আরেকটা বিশেষ জায়গায় সংকুচিত অঞ্চল আছে। এই সংকুচিত অঞ্চলটাকে বলতেছি আমরা গৌণ কুঞ্চন। এটাকে আমরা কি বলতেছি? গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চন তাহলে কি বলবো? সেন্ট্রোমিয়ার ছাড়া ক্রোমোজোমের সংকুচিত অঞ্চলকে, ক্রোমোজোমের সংকুচিত অঞ্চলকে আমরা কি বলতেছি? অঞ্চলকে আমরা কি বলি রে? গৌণ কুঞ্চন বলে, গৌণ কুঞ্চন বলে। এটাকে গৌণ কুঞ্চন বলা হয়। এবং গৌণ কুঞ্চন সবার থাকে না, কিছু কিছু ক্রোমোজোমে থাকে। যেমন মানুষের ক্ষেত্রে 13, 14 এবং 15, 21 এবং 22 নং ক্রোমোজোমে শুধুমাত্র কি থাকে? গৌণ কুঞ্চন থাকে। কি কি? 13, 14, 15 এবং 21 এবং 22, 5টা জায়গায় গৌণ কুঞ্চন থাকে। আর গৌণ কুঞ্চনের আরেকটা নাম হচ্ছে কি জানো? গৌণ কুঞ্চনের আরেকটা নাম হচ্ছে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল। নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, পুনর্গঠন অঞ্চল। এটাকে কি বলা হয়? নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল। কেন বলা হয় এটাকে নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল? তোমরা সবাই জানো যে হচ্ছে আমাদের টেলোফেজ পর্যায়ে, কোন পর্যায়ে? টেলোফেজ পর্যায়ে আমাদের এই যে নরমালি মাইটোসিস কোষ বিভাজন যখন করি তখন প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয় এবং মাইটোসিস পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। বা টেলোফেজ পর্যায়ে এই জায়গায় যে আমাদের নতুন করে নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস তৈরি করতে হয়। মূলত এই গৌণ কুঞ্চন গুলা যে আছে, এই গৌণগুলো একটা একটার সাথে মিলিত হয়ে একটা ঘন উপাদান তৈরি করে, যেটাকে আমরা বলি কি? নিউক্লিওলাস। অর্থাৎ গৌণ সেট ক্রোমোজোম বা গৌণ কুঞ্চনের সংযুক্তির ফলে আমাদের নতুন করে নিউক্লিওলাসের সৃষ্টি হয়। এই জন্য তার আরেকটা নাম কি? নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। এবারে আসবো স্যাটেলাইট। স্যাটেলাইট জিনিসটা হচ্ছে কি? এই যে গৌণ কুঞ্চনের উপরে আমাদের একটা স্ফীত অংশ আছে, এই স্ফীত অংশটাকেই বলতেছি আমরা স্যাটেলাইট। এটাকে আমরা কি বলবো? স্যাটেলাইট। তাহলে গৌণ কুঞ্চনের উপরে যে স্ফীত অংশটা পাওয়া যাচ্ছে তাকেই বলতেছি আমরা স্যাটেলাইট। ওকে, এখন এইটুক পর্যন্ত বুঝছি কিনা? তাহলে কি বললাম? সেন্ট্রোমিয়ার কি? ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চলকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চলকে সেন্ট্রোমিয়ার বলে। যার আরেকটা নাম হচ্ছে মুখ্য কুঞ্চন। তারপরে হচ্ছে বাহু। সেন্ট্রোমিয়ার থেকে যে কোনো একদিকের অংশটাকে আমরা বলবো কি? বাহু। ঠিক আছে। কাইনেটোকোর সেন্ট্রোমিয়ারের সাথে লাগানো একটা কানের মতো অংশ আছে, এই কানের মতো অবকাঠামোটাকে বলতেছি আমরা কি? কাইনেটোকোর। ক্রোমোমিয়ার কোথায় পাচ্ছে? শুধুমাত্র মিওসিস পর্যায়ে পাবো। গৌণকুঞ্চন কি? সেন্ট্রোমিয়ার ছাড়া আরেকটা সংকুচিত অঞ্চল আছে যাকে বলতেছি আমরা গৌণকুঞ্চন। এবং স্যাটেলাইট আমরা কাকে বলতেছি? গৌণকুঞ্চনের উপরে আমাদের আরেকটা কি আছে? স্ফীত অংশ আছে যাকে বলা হচ্ছে কি? স্যাটেলাইট। ওকে, এবার আমরা যাই নেক্সট পড়াটা। ঠিক আছে, এবার দেখো আছে টেলোমিয়ার। এই টেলোমিয়ার জিনিসটা কি? দেখো টেলোমিয়ার জিনিসটা হচ্ছে এরকম। সবাই জানি টেলো মানে কি? টেলো মানে হচ্ছে শেষ। টেলো মানে হচ্ছে কি? শেষ। এটা যে একটা ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোমের শেষ দিকে একদম শেষ মাথায়, একদম এই শেষ মাথায় একটা বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল আছে। এই শেষ প্রান্তে একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল আছে যাকেই বলা হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম?
ক্রোমোজোমের শেষ ক্রোমোজোমের বাহুর শেষ প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে আমরা কি বলি? অঞ্চলকে টেলোমিয়ার বলে। টেলোমিয়ার বলে। ক্রোমোজোমের শেষ প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে আমরা কি বলবো? টেলোমিয়ার বলবো। এখন এই টেলোমিয়ারে একটা বিশেষ এনজাইম খরিত হয়। কে? এনজাইমের নাম হচ্ছে টেলোমারেস। কোন এনজাইমের নাম কি? টেলোমারেস। কোন এনজাইম? টেলোমারেস, যেটা আমাদের একটা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। সেটা কি? জরা রোগ প্রতিরোধ করে। কি করে? প্রতিরোধ করে। কারণ জরা রোগটা জিনিসটা কি বলতো? টেলোমারেস এনজাইমের কাছে জরা রোগ প্রতিরোধ করে। দেখো এই যে একটা বাচ্চার ছবি আঁকছি, এটা বাচ্চাটার বয়স কিন্তু কম, খুবই কম, কিন্তু দেখতে তাকে অনেক বয়স কম মনে হচ্ছে। ঠিক আছে? জরা রোগটা হচ্ছে এরকম অল্প বয়সে বুড়িয়ে যাওয়াটাকে বলা হয় কি? জরা রোগ। অর্থাৎ তোমরা কেউ রাজশাসন মুভিটা হয়তো অনেকেই দেখছো, ওখানে দেখবে একটা যে ভিলেন আছে, সেই ভিলেন বয়স কম কিন্তু তার দেখতে একদম কি হয়েছে? বুড়ার মতো হয়ে গেছে। ওই বুড়ার মতো অবস্থাটাকেই বলতেছে আমরা কি? জরা রোগ। আর এই জরা রোগ প্রতিরোধ করে কোন এনজাইম? টেলোমারেস এনজাইম। এছাড়াও আরেকটা জিনিস দেখা যায় যে টেলোমারেসের যে বন্ড বেস পেয়ার গুলো আছে, আমরা সবাই জানি যে অ্যাডেনিনের সাথে থায়ামিন, তারপরে গুয়ানিনের সাথে কি? সাইটোসিন। এরা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাই কি না? তাহলে বলছে যে এই টেলোমারের বেস পেয়ারের সংখ্যার উপর ভিত্তি করে আমরা হচ্ছে কি করতে পারি? মানুষের বয়স নির্ধারণ করতে পারি। এগুলো তোমরা একটু রিডিং দিয়ে দিবা। এটা ম্যাট্রিক্স বলছে যে ক্রোমোজোমের ভিতরে যদি কখনো দানাদার উপাদান থাকে সেটা বলে ম্যাট্রিক্স। তবে আধুনিক গবেষণায় ম্যাট্রিক্সের কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। এবং লাস্ট আসি পেলিকল। ক্রোমোজোম অনেকের ধারণা ক্রোমোজোম একটা পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে। এই পাতলা আবরণটার নাম হচ্ছে কি? পেলিকল। ক্রোমোজোম যে পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলবো আমরা পেলিকল। তবে অনেকের ধারণা বা আধুনিক গবেষণায় পেলিকলেরও কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কিছু কিছু বিজ্ঞানী বলে যে পেলিকল আছে, আবার কিছু কিছু বিজ্ঞানী বলতেছে কি? পেলিকল নাই। তাহলে পরীক্ষায় আসলে তোমরা এবারে সুন্দর করে ছবি এবং প্রত্যেকটা পয়েন্ট 1 লাইন 2 লাইন তোমরা কি করে দিবা? আলোচনা করে দিবা। ঠিক আছে? এটা হচ্ছে ক্রোমোজোমের গেল ভৌত গঠন। এবারে আমরা যাব ক্রোমোজোমের প্রকারভেদ। রাসায়নিক গঠন এখন পড়বো না, রাসায়নিক গঠনের জন্য আমরা আলাদা টপিক পড়বো। ঠিক আছে? এখন দেখো ক্রোমোজোমের প্রকারভেদ। এখন ক্রোমোজোমের প্রকারভেদ অনেক ক্যাটাগরিতে ভাগ করি আমরা। এখানে 3টা ক্যাটাগরি নিয়ে পড়বো। একটা যে ক্রোমোজোমের সংখ্যার উপর, সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর। 2 নম্বর পড়বো সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে। 3 নম্বর পড়বো আমরা হচ্ছে কি? ক্রোমোজোমের কাজের উপর ভিত্তি করে। তাহলে প্রথমে আসি সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোম 5 প্রকার। কিসের উপর ভিত্তি করে? সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোম হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। তুমি নাম শব্দ শুনলেই তোমার সবকিছু মুখস্থ চলে আসে মাথায়। এখন দেখো তো তুমি, আমাদের যে প্রথম কথাটা আছে মনোসেন্ট্রিক। মনো মানে কি? এক। মনো মানে কি? এক। আর সেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার। যে সকল ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কয়টা থাকে? সংখ্যা একটি, তাদেরকেই বলতেছি আমরা কি? মনোসেন্ট্রিক ক্রোমোজোম। তোমরা এর সংখ্যাটা নিজের মতো লিখে নিবা। আমি জাস্ট বলে দিচ্ছি মনো মানে এক। যে সকল ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কয়টা? একটা। ধরো এই যে একটা দিলাম, এই জায়গায় সেন্ট্রোমিয়ার কয়টা আছে? একটা। এই জন্য এটাকে বলবো আমরা মনোসেন্ট্রিক। এবার হচ্ছে ডাই মানে কি? 2। ডাই মানে কি? 2। যে সকল ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সংখ্যা কয়টা? 2টি। আমি এটা লিখলাম না, জাস্ট দেখাচ্ছি যে সকল ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংখ্যা কয়টা? 2টি, তাকেই বলা হচ্ছে কি? ডাইসেন্ট্রিক। তো এই ক্ষেত্রে কি রকম ঘটনা ঘটে? ধরো এরকম যখন এই রেপ্লিকেশন হয়, রেপ্লিকেশন থেকে তাদের মধ্যে মিওসিস পর্যায়ে, এখন তোমাদের কোষ বিভাজন অধ্যায় পড়া উচিত ছিল। মিওসিস পর্যায়ে যখন এগুলা মানে একটা থেকে দূরে সরতে থাকে, তখন দেখা যায় যে কি এরকম আমরা একটা অংশ গঠন করি। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি? সিনাপসিস বা বাইভ্যালেন্ট। এটা যখন তুমি মিওসিস পড়বা তখন বুঝতে পারবা। যখন বাইভ্যালেন্ট তৈরি হয়, বাইভ্যালেন্ট তৈরি হওয়ার পরে তাদের প্রান্তীয়করণ চলতে থাকে। প্রান্তীয়করণ করার পরে এই অংশগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে 2টা আলাদা ক্রোমোজোম আলাদা জায়গায় চলে যায়। বাট যদি কখনো এই জায়গায় বিচ্ছিন্ন হইতে না পারে, তখন দেখবা এদিকে একটা আমাদের ক্রোমোজোম আছে, আর এটার সাথে লেগে অবস্থায় থাকে আরেকটা
ক্রোমোজোম, ঠিক আছে। এরকম করে কি থাকে আরেকটা ক্রোমোজোম। তাহলে একই ক্রোমোজোম, এটা তো বিচ্ছিন্ন হইতে পারে নাই, বিচ্ছিন্ন হইতে না পারার কারণে তখন মনে হচ্ছে যে এটা একটাই ক্রোমোজোম যার সেন্ট্রোমিয়ার কয়টা, দুইটা, তখন সেটাকে আমরা বলি কি ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। অথবা এক কথায় শেষ, তুমি এরকম করে দেখো, এটা একটা ক্রোমোজোম, এখানে একটা সেন্ট্রোমিয়ার আর এখানে আরেকটা সেন্ট্রোমিয়ার। এই ধরনের সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম গুলাকে বলি আমরা ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, ঠিক আছে। তো ডাইসেন্ট্রিক ক্রোমোজোম কোথায় পাওয়া যায়? এটা একটা গমের প্রজাতিতে পাওয়া যায়। কোথায়? গমের প্রজাতিতে। গমের কিছু প্রজাতি, গমের কিছু প্রজাতি, গমের কিছু প্রজাতিতে পাওয়া যায় ডাইসেন্ট্রিক। মনে রাখবা পলি। এবার আসতেছি আমরা, পলি মানে কি? পলি মানে হচ্ছে বহু। পলি মানে কি? বহু। মনে রাখতে হবে যখন কোন একটা সেন্ট্রোমিয়ারে আমাদের ক্রোমোজোমের সংখ্যা কি হবে, 2 এর অধিক, কি হবে, 2 এর অধিক হবে, 2 এর অধিক, তখন তাকে আমরা বলি পলিসেন্ট্রিক। কিরকম করে? ধর এরকম করে আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, আমি এরকম করে দিলাম। একটা ক্রোমোজোমের ভিতরে এরকম 4টা সেন্ট্রোমিয়ার আছে। যখনই আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা কি হবে, 2 এর বেশি চলে যাবে, তখন সেটাকে আমরা বলবো কি ডাইসেন্ট্রিক, ঠিক আছে। এবার আছে ডিফিউজ। ডিফিউজ মানে হচ্ছে কি, ব্যাপিত হওয়া না। ডিফিউজ মানে হচ্ছে কি ব্যাপিত হওয়া, অর্থাৎ তার এক সময় ক্রোমোজোম ছিল বাট এখন ক্রোমোজোম নাই। কি বললাম? সরি, এক সময় সেন্ট্রোমিয়ার থাকলেও, সেন্ট্রোমিয়ার থাকলেও এখন সেটা বোঝা যাচ্ছে না, এখন বোঝা যায় না, এরকম অবস্থাটাকে বলতেছে আমরা কি ডিফিউজ। আর এসেন্ট্রিক শব্দের অর্থ কি? এ মানে না, অর্থাৎ এক কথা শেষ, যে সকল ক্রোমোজোমের কোনো সময় সেন্ট্রোমিয়ার ছিলই না তাদেরকে বলা হচ্ছে কি অ্যাসেন্ট্রিক। তাহলে কি বললাম? মনো মানে কি এক, যে সকল ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকে তাহলে মনোসেন্ট্রিক। পৃথিবীতে বেশিরভাগ উদ্ভিদ, বেশিরভাগ প্রাণী, সব বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি থাকে? মনোসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক মানে কি সেন্ট্রোমিয়ার কয়টা থাকে? 2টা। কোথায়? গমের কিছু প্রজাতিতে। পলিসেন্ট্রিক মানে কি 2 এর অধিক। এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে আমাদের কলার একটা প্রজাতি আছে, কলার প্রজাতি, কলার প্রজাতি, যেটাকে আমরা বলতেছি মুসা, মুসা নামক প্রজাতিতে আমরা পলিসেন্ট্রিক ক্রোমোজোম পাই। ডিফিউজ বলতে বোঝাচ্ছে এক সময় ছিল এখন আর ক্রোমোজোম, সরি, এখন সেন্ট্রোমিয়ার নাই, এটা বলে ডিফিউজ। আর এসেন্ট্রিক মানে কি? যে সকল ক্রোমোজোমে কোনো সময় সেন্ট্রোমিয়ার ছিলই না তাদেরকেই বলা হচ্ছে কি এসেন্ট্রিক। এটা হলো কিসের উপর ভিত্তি করে? আমরা বললাম সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে 5 প্রকার। এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে। কার উপর? সেন্ট্রোমিয়ারের অবস্থান। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে আমরা 4 ভাগে ভাগ করছি। এটা মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক, তারপরে হচ্ছে কি উপমধ্যকেন্দ্রিক বা সাব মেটাসেন্ট্রিক, তারপরে উপপ্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক, আর প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক। তাহলে তুমি নিজেই বুঝতেছো মধ্যকেন্দ্রিক মানে কি। মধ্যকেন্দ্রিক মানে হচ্ছে এরকম, দেখো আমি এই ছবিটা দিয়ে বুঝাই দিচ্ছি। এখানে দেখো এইটা হচ্ছে মেটাসেন্ট্রিক। বলছে যে যে সকল ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একদম 2 বাহুর মাঝে অবস্থান করে তাকে বলা হচ্ছে কি মেটাসেন্ট্রিক। লিখলাম না, আর তুমি নিজেই বুঝে নিচ্ছ। কি বললাম? যে প্রকার ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার 2 বাহুর মাঝে অবস্থান করে তাকে বলা হচ্ছে কি মেটাসেন্ট্রিক। এবার দেখো সাব মেটাসেন্ট্রিক, 2 বাহু থেকে মাঝখানে না থেকে একটু প্রান্তের দিকে সরে গেছে, এটা হলো কি সাব মেটাসেন্ট্রিক। আর যখন একদম প্রায় প্রান্তের কাছাকাছি চলে গেছে তখন তাকে বলে অ্যাক্রোসেন্ট্রিক। একদম প্রান্তে দেখো এর একটাই মাত্র বাহু আছে তাকে বলতেছি আমরা কি টেলোসেন্ট্রিক। তাহলে আমি আবার বলতেছি, তাহলে যে সকল ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, যে সকল ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কোথায়? 2 বাহুর মাঝে অবস্থান করে, মাঝে অবস্থান করে তাকে আমরা কি বলতেছি? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলি। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে, এটাকে আমরা কি বলবো? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলবো, ঠিক আছে। এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে দেখো এটা অ্যানাফেজ ধাপে, কোন ধাপে?
কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপে, অ্যানাফেজ ধাপে, এটা দেখতে অনেকটা দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো হয়। কার মতো? ইংরেজি ভি অক্ষর। দেখো তো এটা একটা অনেকটা ভি এর মতো লাগতেছে না? এই ভি এর মতো লাগতেছে, এই জন্য এটাকে দেখতে কিসের মতো লাগে? ভি এর মতো। ঠিক আছে, এবার দেখো উপমধ্য কেন্দ্রিক বলবো যে এখানে জাস্ট সংজ্ঞাটা চেঞ্জ হবে, যে সকল ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই বাহুর মাঝে থেকে একটু দূরে সরে যায়, মাঝে থেকে একটু দূরে, বরাবর মাঝে না থাকে একটু দূরে সরে গেছে, তখন তাকে বলবো কি সাব মেটাসেন্ট্রিক। আর অ্যাক্রোসেন্ট্রিক আমরা কাকে বলবো? প্রান্তের কাছাকাছি। আর টেলো মানে শেষ, একদম প্রান্তে, শেষ প্রান্তে অবস্থান করে, তাকে বলবো কি টেলোসেন্ট্রিক। দেখো সাবমেটাসেন্ট্রিক দেখতে কার মতো লাগে? আমাদের এটা তো বললাম এটাতে দেখতে ভি এর মতো লাগে। সাবমেটাসেন্ট্রিক দেখতে লাগে হচ্ছে আমাদের কি এল এর মতো, আর অ্যাক্রোসেন্ট্রিক লাগে জে এর মতো এনাফেজ ধাপে, এবং টেলোসেন্ট্রিক লাগে কার মতো? আই এর মতো। এর জন্য এমসিকিউ তে প্রশ্ন আসে যে কোন ধাপে ক্রোমোজোম গুলো দেখতে ভি এল জে আই এর মতো মনে হয়, তোকে অবশ্যই মনে রাখতে হবে এটা কোন ধাপে? এনাফেজ ধাপে। কোন ধাপে? এনাফেজ ধাপে। ওকে, এর বাইরে কিছু বলার দরকার নাই। এবার চলে যাচ্ছি আমরা কোথায়? তোমাদের কাজের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? কাজের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হচ্ছে অটোসোম আর একটা হচ্ছে কি সেক্স ক্রোমোজোম। একটা হচ্ছে অটোসোম আর একটা হচ্ছে কি সেক্স ক্রোমোজোম। তাহলে আমরা অটোসোম কাকে বলতেছি? অটোসোম তাহলে যে সকল ক্রোমোজোম দেহ গঠনে অংশগ্রহণ করে। কোথায়? দেহ গঠনে অংশগ্রহণ করে, অংশগ্রহণ করে, তাকে বলতেছি আমরা অটোসোম। আর যারা কি করে? লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। কি? লিঙ্গ নির্ধারণ করে, তাকে বলতেছি আমরা সেক্স ক্রোমোজোম। তাহলে দেখো মানুষের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিই, কার ক্ষেত্রে? মানুষের ক্ষেত্রে। কার ক্ষেত্রে আমরা উদাহরণ দিব? ধরো মানুষের ক্ষেত্রে উদাহরণ দিই। মানুষ, এই মানুষের ক্ষেত্রে কয় জোড়া ক্রোমোজোম আছে? 46টি, অথবা এটাকে আমরা বলি কি 23 জোড়া। কয়টা ক্রোমোজোম? 46 বা 23 জোড়া, যার মধ্যে অটোসোম আছে 22 জোড়া বা 44টি, এবং সেক্স ক্রোমোজোম আছে কি রে? 1 জোড়া বা 2টি। কটা জায়গায়? 2টি থাকে। ঠিক আছে, এখন বলছে যে এই যে বলছে যে সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে, যেখানে তারা মহিলাতে কি অবস্থায় থাকে? মহিলাতে থাকে এক্স এবং এক্স হোমোজাইগাস অবস্থায়, আর পুরুষের ক্ষেত্রে থাকে কি রে? পুরুষের ক্ষেত্রে থাকে এক্স এবং ওয়াই। মাথায় রাখতে হবে আমাদের এখানে কোন ক্রোমোজোমটা কেমন সেটার উপর ভিত্তি করে আমরা যেখানে বললাম 22 জোড়া, মাথায় রাখবা যে যেই ক্রোমোজোমটা দৈর্ঘ্য সব থেকে বড়, কি দৈর্ঘ্য সবচেয়ে বড়, তাকে আমরা কি বলি? তাকে তাকে 1 নং ক্রোমোজোম ধরা হয়। তাকে আমরা কি ধরবো? 1 নং ক্রোমোজোম। কথাটা বুঝতে পারছি? দৈর্ঘ্য সব থেকে বড় যা, তাকে 1 নম্বর ক্রোমোজোম। তাহলে দৈর্ঘ্য আস্তে আস্তে কমবে, তাকে 2 3 4 এইভাবে আমরা নাম্বারিং করি। তাহলে তুমি জিনিসটা চিন্তা করো তো, আমরা যখন পরীক্ষায় রেজাল্ট দেই, এই রেজাল্টে যে ফার্স্ট হয় তার মার্ক কি সব থেকে বেশি, মানে সে এক রোল। তারপরে আস্তে আস্তে 2 3 এভাবে নামতে থাকে। ঠিক এরকম যার দৈর্ঘ্য সব থেকে বেশি, যেই ক্রোমোজোমের দৈর্ঘ্য সব থেকে বেশি, তাকে আমরা ধরি 1 নং ক্রোমোজোম। আস্তে আস্তে 2, তার মানে কি 22 নম্বর অটোসোমটার দৈর্ঘ্য সব থেকে কম। আর টোটাল আমরা যদি বলি ক্রোমোজোমের মধ্যে সব থেকে দৈর্ঘ্য সব থেকে কার ছোট, সেটা মনে রাখবা ওয়াই ক্রোমোজোম আকারে সব থেকে ছোট। তাহলে সবচেয়ে বড় হচ্ছে 1 নং ক্রোমোজোম, আর সবচেয়ে ছোট ক্রোমোজোম কোনটা? ছোট ক্রোমোজোম হচ্ছে কোনটা? ওয়াই ক্রোমোজোম। কোনটা? ওয়াই। মহিলাদের ক্ষেত্রে বলতে গেলে 22 নাম্বার ক্রোমোজোমটা সব থেকে ছোট। ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম। মানব জাতিতে যদি তোমাদের প্রশ্ন আসে সব থেকে ছোট ক্রোমোজোম কোনটা, তখন তুমি বলবা ওয়াই ক্রোমোজোম। ওকে, এখন এই যে কোনটা দৈর্ঘ্য কত বড় কত ছোট এগুলোকে প্রকাশ করা হয় যেটা দিয়ে, তাকে বলে আমরা ক্যারিওটাইপিং। কি বলি? ক্যারিওটাইপ। এখন দেখো ক্যারিওটাইপ, ক্যারিওটাইপ কি এটা দেখে তুমি বুঝতে পারবা যে আমি কেন 1 নম্বর 2 নম্বর ক্রোমোজোম বললাম। ক্যারিওটাইপ এটা তোমাদের বইয়ে নাই, তারপরে তুমি দেখার চেষ্টা করো, এটা তোমাকে বুঝতে হবে। ক্যারিওটাইপ কি? দেখো ক্যারিওটাইপ হলো একটি প্রজাতির কোষে ক্রোমোজোমের সম্পূর্ণ সেটের সাধারণ উপস্থিতি এবং তাদের সংখ্যা, আকার, আকৃতি সহ প্রকাশ।
অর্থাৎ একটা জীবের মধ্যে যতগুলো ক্রোমোজোম আছে তাদের সংখ্যা, আকার আকৃতি সবগুলাই আমরা প্রকাশ করাটাকেই বলতেছি ক্যারিওটাইপ। ঠিক আছে, এখন দেখো আমাদের এখানে একটা মানুষের আমরা হিউম্যান ক্যারিওটাইপ দেখাচ্ছি। এই হিউম্যান ক্যারিওটাইপে দেখো আমি একটু আগেই বলছি 1 নং ক্রোমোজোম আকারে সব থেকে বড়, যত হাইট কমতেছে 2, 3, 4 হয়, দেখো এই 22 নাম্বার ক্রোমোজোমটা তাদের অটোসোমদের মধ্যে সব থেকে ছোট। 22 নাম্বার ক্রোমোজোমটা কি অটোসোমদের মধ্যে সব থেকে ছোট। আর আমি যদি ওভারঅল চিন্তা করি তাহলে সব থেকে ছোট হচ্ছে কি ওয়াই ক্রোমোজোম। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে ক্যারিওটাইপ কি? কোন একটা জীবের জিনোমে যতগুলো ক্রোমোজোম আছে তাদের প্রকাশ করাটাকেই বলতেছি আমরা ক্যারিওটাইপিং বা ক্যারিওটাইপ। ঠিক আছে, যেখানে আমরা তাদের আকার আকৃতি সংখ্যা এইভাবে প্রকাশ করে থাকি। আমরা এটা নরমালি কার্ডটা দেখাইছি, মানুষেরটা দেখাচ্ছি। ঠিক আছে, এখন ধরো এরপরে আমরা একটা টপিক পড়বো যেটা হচ্ছে লেখা আছে বি ক্রোমোজোম। এটা সবার মধ্যে থাকে না, কিছু কিছু জীবের মধ্যে এই ক্রোমোজোমটা পাওয়া যায়। প্রথমে জানতে হবে বি ক্রোমোজোম আসলে কি। বি ক্রোমোজোমটা হচ্ছে, মনে রাখবা, যে কোনো কোনো জীবের তাদের যে ক্রোমোজোম আছে এই ক্রোমোজোম ছাড়াও এক্সট্রা কিছু ক্রোমোজোম থাকে। কি থাকে? এক্সট্রা ক্রোমোজোম। কি থাকে? তার এক্সট্রা কিছু ক্রোমোজোম থাকে। দেখো লেখা আছে সাধারণত ক্যারিওটাইপের অতিরিক্ত ক্রোমোজোম হিসেবে উদ্ভিদ এবং প্রাণী এবং ছত্রাকে কোনো কোনো প্রজাতিতে বি ক্রোমোজোম পাওয়া যায়। তাহলে বি ক্রোমোজোম কি? বি ক্রোমোজোম হলো ক্ষুদ্র নন ভাইটাল ক্রোমোজোম, আর এরা হেটারোক্রোমাটিন সম্পন্ন অল্প জিন বহনকারী। আমরা যখন ক্রোমাটিন বলছি, ক্রোমাটিন দুই প্রকার, একটা ইউক্রোমাটিন আর একটা কি হেটারোক্রোমাটিন। বলছি ইউক্রোমাটিন গুলা বংশগতিতে ভূমিকা পালন করে, কিন্তু হেটারোক্রোমাটিন বংশগতিতে ভূমিকা পালন করে না, তাই না? তাহলে বলছি যে এই হেটারোক্রোমাটিনের মধ্যে যখন কখনো কখনো জিন, অল্প সংখ্যক জিন থাকলে ওই ক্রোমোজোম গুলাকেই বলতেছি আমরা কি রে? বি ক্রোমোজোম। এখন বি ক্রোমোজোম কি? বংশগতিতে এরা মেন্ডেলিয়ান সূত্র অনুসরণ করে না, আর এরা কতগুলো আত্মকেন্দ্রিক বংশগতীয় পদার্থ। আর মূলত কোথায় পাওয়া যায়? ভুট্টা উদ্ভিদে এবং উলট চন্ডাল নামক উদ্ভিদে এইটা পাওয়া যায়। বি ক্রোমোজোম এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, বি ক্রোমোজোম কোথায় থাকে? তখন তুমি বলবা কি রে? ভুট্টা এবং উলট চন্ডাল নামক উদ্ভিদে বি ক্রোমোজোম পাওয়া যায়। ঠিক আছে, এবং এখান থেকে ক্যালসিসিন অ্যালকয়েড উৎপন্ন হয়, যা দিয়ে আমরা গেটে ব্যথা, অর্থাৎ আমরা বাতজ্বর বলি না, বাতজ্বরে ওষুধ তৈরি করতে পারি। কি কি কোথায় থেকে? বি ক্রোমোজোম থেকে কলসিসিন নামক একটা অ্যালকালয়েড যৌগ উৎপন্ন হয়। ঠিক আছে, এই কলসিসিন অ্যালকালয়েড দিয়ে আমরা কি করি? গেটে ব্যথা বা বাতজ্বরের ওষুধ বানাই। ঠিক আছে, এটাতে বি ক্রোমোজোম, একটু ভালো করে পড়ে নিবা কোথায় থাকে, মনে রাখতে হবে। আবার বলতেছি আমি, ভুট্টা উদ্ভিদ এবং উলট চন্ডাল উদ্ভিদে। ঠিক আছে, এবার যাই ক্রোমোজোমের রাসায়নিক গঠন। এটা নিয়ে আমরা ডিটেইলস একটা আলাদা ক্লাস বানাবো। তারপরে আমি এখানে একটু জাস্ট বেসিক কথা বলে নেই। ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ক্রোমোজোম মূলত দুই ধরনের জিনিস দ্বারা গঠিত, একটা নিউক্লিক অ্যাসিড আর একটা কি প্রোটিন। যেখানে আমরা সবাই জানি নিউক্লিক অ্যাসিড দুই প্রকার থাকে, ডিএনএ অথবা আরএনএ, এবং প্রোটিন থাকে আমাদের দুই প্রকার। প্রোটিন থাকে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিন, আর একটা হচ্ছে কি নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিন। ঠিক আছে, এখন উচ্চ আণবিক আর নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিন বলতে কি বোঝাচ্ছে? আমরা সবাই জানি যে কোন একটা জীবের ভিতরে এরকম প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দ্বারা। কি দ্বারা? অ্যামাইনো অ্যাসিড দ্বারা। যদি এই অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কম হয় তখন সেটাকে আমরা বলবো কি নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিন। আর যদি অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা বেশি হয় তখন সেখানে আমরা বলি কি উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। যেমন ধরো মানুষের ক্ষেত্রে বা জীবের ক্ষেত্রে নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিনের মধ্যে হয় হিস্টোন থাকবে, নয় থাকবে প্রোটামিন। তাহলে দেহে থাকে হচ্ছে হিস্টোন, এই প্রোটামিন পাওয়া যায় শুধুমাত্র কোথায়? শুক্রাণুতে। শুধু শুক্রাণুতে। কোথায় পাওয়া যাচ্ছে? শুক্রাণুতে। তাহলে আমরা কি বললাম? নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিন দুই ধরনের, একটা হিস্টোন আর একটা হচ্ছে প্রোটামিন। তো যেখানে হিস্টোন থাকবে সেখানে প্রোটামিন থাকবে না, আবার যেখানে প্রোটামিন থাকবে সেখানে কি থাকবে না? হিস্টোন থাকবে না। তাহলে দেহ কোষে থাকে হিস্টোন আর প্রোটামিন থাকে শুধুমাত্র শুক্রাণুর কোষের ভিতরে। ঠিক আছে, আর উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিন কাকে বলছি? যাদের ভিতরে কি থাকে? অনেক বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে, তাদেরকে বলা হয় উচ্চ আণবিক বিশিষ্ট গুরুত্ব বিশিষ্ট প্রোটিন, যেমন ডিএনএ পলিমারেজ এবং হচ্ছে কি আরএনএ পলিমারেজ। ঠিক আছে, এরপরে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কোথায়? ক্রোমোজোমের কাজ। এটা তোমরা নিজেরাও পড়ে নিতে পারবা, তারপরে একবার লাইন বাই লাইন পড়ায় দেই ক্রোমোজোমের কাজ কি। এখানে লেখাই আছে, সব লেখা আছে তোমাদের। ক্রোমোজোম জীবের বংশগতীয় বৈশিষ্ট্য ধারক এবং বাহক হিসেবে কাজ করে, হ্যাঁ, এবং এক সন্তান সন্ততিতে এগুলোকে বহনে বা স্থানান্তর করতে সাহায্য করে। প্রতিলিপনের মাধ্যমে কোষ বিভাজনে ক্রোমোজোম প্রত্যক্ষ ভূমিকা পালন করে
এবং সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করে, জিন বা ডিএনএ ধারণ করে এবং ডিএনএ এর যে সাস অনুযায়ী এমআরএনএ তার মাধ্যমে প্রোটিন সংশ্লেষ, এগুলো আমরা পরে পড়বো। যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন নামে একটা প্রক্রিয়া আছে, কি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় যে প্রক্রিয়া তাকে বলে ট্রান্সক্রিপশন, আর যে প্রক্রিয়ায় আমাদের আরএনএ থেকে প্রোটিন তৈরি তার নাম হচ্ছে ট্রান্সলেশন, নাম তার কি ট্রান্সলেশন। এই প্রক্রিয়া সম্পন্ন করে কারা? আমাদের ক্রোমোজোম। এটা বংশগতির বাহক জিন বহন করে, যেগুলো এই জন্য জীবের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, জীবের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে কোনটা? জিন। ঠিক আছে, কেন করতেছে এটা আমরা পরবর্তীতে পড়বো। এবং ক্রোমোজোমের সংখ্যাগত গঠন রাখে, ক্রোমোজোমের নিউক্লিয়াসের আকার আকৃতি ঠিক রাখে এবং জিন তথা বৈশিষ্ট্যের পুনর্বিন্যাসের ক্ষেত্রে ক্রোমোজোম বিশেষ ভূমিকা পালন করে। অতটা ইম্পর্টেন্ট না? এখান থেকে তুমি কি পড়বা? পড়বা হচ্ছে ক্রোমোজোমের গঠন বর্ণনা করো, আর এমসিকিউ এর জন্য বাকি অংশটুকু পড়তে পারো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস আলোচনা করব বংশগতীয় বস্তু নিয়ে। ঠিক আছে, এই বংশগতীয় বস্তু এবং নিউক্লিক অ্যাসিড নিয়ে আমরা নেক্সট ক্লাসটা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।